বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশ ভ্রমণ বিষয়ক। বাংলাদেশের কোন জেলায় কি আছে তাই নিয়েই আমাদের অভিযান। সেই ধারাবাহিকতায় আমরা ঘুরে দেখছি সিলেট বিভাগের অন্তর্গত পাহাড় জঙ্গলে ঘেরা চা বাগান আর আনারস লেবুর সুগন্ধে মৌ মৌ জেলা মৌলভীবাজার। আমরা এখন আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তো অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল লাউয়াছড়া ন্যাশনাল পার্ক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার। এবারে ৬,৭৮৫টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৪,৭৩৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন পাবনা রাধানগরের কামরুল ইসলাম। কংগ্রাচুলেশনস। এখন আপনাদেরকে নিয়ে আসছি সীতেশ বাবুর চিড়িয়াখানা দেখতে। এটা শ্রীমঙ্গলের সবাই চেনে, সবাই আসে এখানে, ঢুকতেই হরিণ। সীতেশ বাবুর চিড়িয়াখানা শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত। এখানে কি আছে তা আপনারা এক এক করে দেখবেন। স্বাধীনতার আগে থেকে সীতেশ বাবুর বাবা শ্রীশচন্দ্র দেব নিজ বাড়িতে মৌলভীবাজারের বন জঙ্গলের পশু পাখি সংগ্রহ ও তাদের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন। বাবার সাথে থেকে ছোট সীতেশ বনের পশু পাখির প্রতি আগ্রহী হয়ে পড়ে। এলাকায় কোথাও বন্যপ্রাণীর উৎপাত বেড়ে গেলে এলাকার মানুষ দুরন্ত সাহসী সীতেশকে খবর দিত সমস্যার সমাধান করতে। কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে সীতেশ ছুটে যেত তাকে উদ্ধার করতে। আহত প্রাণীকে নিজের বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে আবার তাকে বনে ছেড়ে দিত। এভাবেই আস্তে ধীরে গড়ে ওঠে আজকে শ্রীমঙ্গল শহরের এই সীতেশবাবু চিড়িয়াখানা। এটাকে চিড়িয়াখানা না বলে বন্য পশু পাখির অভয় আশ্রয় ও চিকিৎসালয় বলা উচিত হবে। এখানে আসলে জলাশয়ে বিভিন্ন জাতের দেশি বিদেশি পাখি সহ বিলুপ্ত প্রায় অনেক পশু দেখতে পাবেন, যাদের মধ্যে বিরল প্রজাতির উল্লুক, সাদাবাঘ, সোনালী বাঘ, লজ্জাবতী বানর, সোনালী কচ্ছপ, বন্য খরগোশ, গন্ধগোকুল, লাল কাঠবিড়ালি, হিমালয়ান পাম সিবিট, ভাল্লুক উল্লেখযোগ্য। বাংলা পথে আমরা সীতেশবাবুর এই বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারটি দেখে অভিভূত। সাপ দেখে যারা ভয় পান তারা দেখেন আর ভয় পান। সাপ, এটা হচ্ছে একটা অজগর সাপের বাচ্চা। এরকম সাপ দেখলেই যে ধরবেন তার কিন্তু কোনো মানে নেই, কারণ এটা হয়তো বা কামড়ায় না, কিন্তু ম্যাক্সিমাম অজগর সাপই কামড়ায়, মানে এই জাতীয় বড় 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 সাপই কামড়ায়। এত বেশি চঞ্চল বেটা। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের থাকার জায়গার অভাব পূরণ ও কৃষিকাজের জন্য বাংলাদেশের বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কিছু সংখ্যক নীতি বিবর্জিত মানুষের দ্বারা বনভূমি উজাড় হওয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের যথেষ্ট সদিচ্ছা থাকা সত্ত্বেও আজ দেশের অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে বা যাচ্ছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও বনের পশু পাখির প্রতি দয়ামায়া এবং এরা না থাকলে আমাদের পরিবেশের কি ক্ষতি হবে তার শিক্ষা নেওয়ার এখনই সময়। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা সদরের রামকৃষ্ণ মিশন রোডের সীতেশবাবুর এই পশু পাখির অভয় আশ্রয় দেখতে আসলে আপনি বন্যপ্রাণী সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বন্যপ্রাণীগুলোকে খুব কাছ থেকে দেখতে পারবেন। বাচ্চাদের কাছে এই জায়গাটা খুবই কৌতূহলপ্রদ ও শিক্ষণীয়। বনের পশুর জন্য মানুষের যে কি পরিমাণ মায়া থাকতে পারে তা আপনি এখানে আসলে নিজের চোখে দেখতে পাবেন। মনে রাখতে হবে, বনেরা বনের সৌন্দর্য, শুধু মানুষই না, এসব অবলা পশু পাখিদের জন্য আমাদেরকে কিছু করে যেতে হবে।
চিড়িয়াখানা বানানো না, এটা আমার বাবারও শখ ছিল। এখন তো যে যুদ্ধের সময় এটা গ্রামের বাড়িতে ছিল চিড়িয়াখানাটা। যুদ্ধের সময় এগুলা কিছু কিছু রাজাকার আলবদরা এটা খেয়ে ফেলছিল, হরিণ টরিণ ধরে নিয়ে। আমি বাড়িতে ছিলাম না, আমার বাবা এটা রক্ষণাবেক্ষণ করতে পারেননি। তো দেশ স্বাধীন হওয়ার পরে আবার এটা সংগ্রহ শুরু হয়েছে, সেবা শুশ্রূষা করি, ধরি, আবার লোকজন ধরলেও খবর আসছে, আমি গিয়ে নিয়ে আসি। ফরেস্টে অনেক সময় ধরলে অনেকটা সেবা শুশ্রূষা করতে পারে না, তাদের সেই রকম সুযোগ সুবিধাও নাই। আমার যেহেতু সুযোগ সুবিধা আছে, সেবা শুশ্রূষা করে আবার বড় হইলে, আবার সুস্থ হইলে আবার জঙ্গলে গুলা ছেড়ে দিই আমি। এই পশু পাখিকে খাওয়াতে তো অনেক খরচ হয়, সেই খরচের টাকা পান কোথায়? 40 বছর যাবত তো নিজেই করতেছি। তো ইদানিং এসে আজকে প্রায় 15 দিন আগে এই সরকারের পক্ষ থেকে 2 টন চাউল বরাদ্দ দিচ্ছেন। এটা তো আমি খুব আনন্দিত। যে হলো 1 টাকা দিলেও তো একদম এটা তাকাইলো আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আগে তো জিনিসপত্রের দাম সস্তা ছিল, চলতে পারতাম। এখন জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, এই জন্য আর চলা যায় না। কষ্টই হয়। বারবার সব সরকারের সময়ই আমি আবেদন জানাইছি যে এইরকম একটা জিনিস রক্ষণাবেক্ষণ করতেছি এতদিন যাবৎ, আমি এটার জন্য অনুদান অথবা এটার একটা স্বীকৃতি দেওয়ার জন্য। সবই বলে করে, অনেক উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা, বিদেশি মিশনের লোকজনও আসে, কিন্তু বলে বেশি করে না, কিছুই করে না। তো এইভাবে টানা আস্তা নিয়ে চলতেছে আর কি। এইভাবে পশুপক্ষী দেশের জন্য প্রয়োজন এবং মানুষের ছাত্রছাত্রীদের শিক্ষণীয় ব্যাপার। কিন্তু পশুপক্ষী আর 5 বছর পরে বন জঙ্গলেই থাকতেছে না। এখন ক্যালেন্ডারের পাতায় আর বইয়ের পাতায় দেখতে হবে সবুজ গুবক কি জিনিস, হরিয়াল কি জিনিস, বনমুরুক কি জিনিস। এগুলা এখন আর যে প্রাকৃতিক অবস্থা মনে হয় না আর 5 বছর পরে পাওয়াই দেব। কাজে এখনই সচেতন হওয়া উচিত। যেখানে রিজার্ভ ফরেস্ট আছে, রিজার্ভই থাকুক, ওইখানে আর টুরিস্টের অনুমোদনের দেওয়া উচিত নাই। রিজার্ভ ফরেস্টে ওইখানে রিজার্ভ জীব জানোয়ার থাকবে, প্রযোজন করবে, বাচ্চা ফুটাবে, আবার ওইখানে বংশ বৃদ্ধি হবে। ওইখানে যদি মানুষকে টুরিস্টে ঢুকতে দেওয়া হয়, তাহলে মানুষ ডিস্টার্ব করবে। এই যে মাইক বাজাবে, হই হই করতে করতে যাবে। এখন এই যে প্রযোজন সময় কিন্তু গুগু, দোয়েল, বনমুরুগ আর সব ওয়াইল্ড অ্যানিমেলের ব্রিডিং এর সময় ওইখানে যদি মানুষ যায়, তাদের শরম আছে, অথচ মানুষের শরম নেই। তাদের মানুষের সাথে ব্রিডিং করে, সামনে করে না। কিছু জায়গায় একদম প্রোটেকশনে ওইখানে যেন আর কেউ ঢুকতে না পারে, এই ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হবে। আপনার সেই গল্পটা একটু শুনতে চাই, কি যে ভাল্লুকের সঙ্গে সেই যুদ্ধের গল্প। এটা 91-এ, মানে 91 সনে জানুয়ারি 14 তারিখ, এটা ন্যাশনাল টি কোম্পানির একটা চা বাগান, এটা বর্ডার এলাকায়, পাত্রকোলা নাম। ওইখানে বন্য শুকর খেলাইতে গেছিলাম। ওই বন্য শুকর না পাইয়া জঙ্গলে উঠছিলাম যে কোথায় বন্য শুকর থাকে দেখার জন্য। ওইখানে ভাল্লুক শুয়ে আছে, দেখি নাই, ওই গায়ের উপরে পাড়া দিছি, সেও আমাকে আক্রমণ করছে। কেমন সাইজ ছিল ভাল্লুকটা? 8 ফিট লম্বা ছিল। পরে আমি যখন অসুস্থ হয়ে আমাকে নিয়ে গেল, তো ওই উপজাতিরা ওটা নিয়ে খেয়ে ফেলছে। ওরা বলছিল যে 11 মন ওজন হয়েছিল আর 8 ফিট লম্বা। আপনাকে কিভাবে অ্যাটাক করছিল? ওই যে দাঁড়াইয়াই অ্যাটাক করলো, মানে একটা থাবাই দিছিল। প্রথম হাত দিয়ে আমি দস্তাদস্তি করছি, একটু একদম কাছে ছিল তো। আপনি পাড়া দিচ্ছেন ওর গায়ের? একদম গায়ের উপরে। দেখিনি তো জঙ্গল। আসলে ভাল্লুকের কোনো দোষ নাই, ওইখানে আমি তাকে গিয়ে ডিস্টার্ব করছি। লোকজন বলে যে ভাল্লুক বাবুরে খাইলো, আর এই ভাল্লুকে উনি পুষতেছে। আসলে বললাম যে না, আমরা তো আমাদের দোষ আমরা স্বীকার করি না। ভাল্লুক তো আমার বাড়িতে এসে খায় নাই, আমি ওখানে গেছি, আমাকে খাইছে, সুতরাং দোষ আমার। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে ঘুরছি মৌলভীবাজার জেলায়। বিরতির আগে আপনারা ছিলেন শ্রীমঙ্গল উপজেলায়। এখন আমরা চলেছি শ্রীমঙ্গল থেকে 14 কিলোমিটার পূর্বে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক বনভূমির মধ্যে দিয়ে কমলগঞ্জ উপজেলায়। তো যেতে পথে বনের মধ্যে দিয়ে 8 কিলোমিটার দারুণ এই রাস্তাটি উপভোগ করতে করতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আপনারা এখন আছেন বাংলাদেশে উল্লুকের একমাত্র আবাসস্থল মৌলভীবাজারের লাউয়াছড়া বনের মধ্যে।
লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়ার সময় অদ্ভুত ধরনের ডাকাডাকি শুনতে পেলাম। বনের ভেতর উল্লুক ডাকছে। হ্যাঁ, সাধারণত উল্লুক বনের ভেতর খুঁজে পাওয়া দুষ্কর একটা ব্যাপার। তাছাড়া উল্লুক খুবই লাজুক প্রকৃতির প্রাণী। মানুষের দেখা পেলেই এরা লুকিয়ে পড়ে। উল্লুকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা কখনো মাটিতে নামে না। এরা দিবাচর, রাতে উঁচু ডালে ঘুমায়, খুব ভোরে উঠে সন্ধ্যের আগেই দিনের কাজ শেষ করে ঘুমোতে যায়। পাকা ফল এদের প্রিয় খাবার। আমরা উল্লুক দেখার একটা ফর্মুলা বের করে ফেললাম। যেদিক থেকে উল্লুক ডাকছে সেদিকে গেলেই তার দেখা পাবো। তো চলুন উল্লুক দেখে আসি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরটা মোটেও মসৃণ নয়। নিবিড় এই বনভূমির ভেতরটা উঁচু নিচু টিলায় ভরপুর। তাছাড়া সাপ খবর হয়তো রয়েছে, সেসব পরোয়া না করে উল্লুক নিজ চোখে দেখাটা এখন মুখ্য। উল্লুকের চেঁচামেচি এখন আরো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু যতটা সম্ভব শব্দ না করে হাঁটার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, কারণ পায়ের তলে শুকনো পাতার মড়মড়ানির শব্দ অনেক জোরে জোরে শোনা যাচ্ছে। উল্লুক খোলা জায়গায় আসে না। 2 থেকে 5টি উল্লুক দল বেঁধে চলাফেরা করে। এরা 3 বছরে একবার বাচ্চা দেয়। বাংলাদেশ, ভারত আর চীন ছাড়া পৃথিবীর কোথাও উল্লুক পাওয়া যায় না। উল্লুক বিলুপ্ত প্রায় প্রাণী। হ্যাঁ, এইমাত্র আমরা নিজ চোখে বনের ভেতর 2টি কালো আর একটা ধূসর রঙের উল্লুক দেখার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করলাম। কি বলেন, আপনি দেখতে পাননি? খেয়াল করে দেবো, খুব খেয়াল। এক ঝলক দেখলেন উল্লুকের ছবি। সাকসেস। বাংলালিং লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রকৃতি দেখে মুগ্ধ হওয়ার মতো পরিবেশ। এখানে নির্জন শান্ত পরিবেশে পাখির ডাক, বাতাসের শব্দ, পায়ের তলায় শুকনো পাতার মড়মড়ানি, মিছে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা। 1996 সালে ব্রিটিশদের বানানো এই বনভূমিকে জাতীয় উদ্যানের ঘোষণা দেওয়া হয়। তারপর থেকে এই বনভূমি সংরক্ষণের, প্রাণীকুল ও জীববৈচিত্র্য রক্ষার কাজ চলে আসছে। এই বনভূমির মধ্যেই মাগুরছড়া গ্যাস ফিল্ডটি অবস্থিত। আপনারা অবশ্যই মাগুরছড়া গ্যাস ফিল্ড দুর্ঘটনার কথা জেনে থাকবেন। এইটাই সেই জায়গা। ওই যে ওখানে যে পানিটা দেখলেন, পদ্ম, লাল পদ্ম ফুটে আছে, ওই জায়গাটাই সেই জায়গা যেখানে মাগুরছড়ায় সেই গ্যাস ক্ষেত্র খুঁজতে যে আগুন ধরে গেছিল। এখন সেই জায়গাটা গর্ত হয়ে গেছে। ওটা একটা টিলা ছিল, এখন গর্ত হয়ে গেছে। সেই জায়গাটাই হচ্ছে ওইটা। 1997 সালে যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল অয়েল কোম্পানি এখানে কূপ খনন করে। পরে দিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে সাময়িক কাজ বন্ধ রাখলে প্রচণ্ড বেগে গ্যাস বের হয়ে কূপে আগুন ধরে যায়, পুড়ে যায় আশেপাশের বনভূমি সহ অন্যান্য। বাংলালিং বন্ধুরা, আমরা এখন মৌলভীবাজার জেলার লাউয়াছড়া ন্যাশনাল পার্কের কমলগঞ্জ অংশে পৌঁছে গেছি। কমলগঞ্জ মৌলভীবাজারের আরেক সুন্দর উপজেলা। এর আয়তন 485.26 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 2.5 লাখের মতো। কমলগঞ্জে থানা সদর প্রতিষ্ঠিত হয় 1922 সালে। প্রচলিত কথা মতে নওয়াগাঁওয়ের অন্তর্গত দুবলহাটি জমিদার কমল নারায়ণ রায় বাংলা 1306 সালে পালিশা মৌজার ধলাই নদীর তীরে নিজস্ব একটা বাজার প্রতিষ্ঠা করেন। এই বাজার কমলগঞ্জ বাজার নামে পরিচিত। বর্তমানে কমলগঞ্জ বাজারটি না থাকলেও নামটি কিন্তু রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি ধলাই নদীর পাড় ধরে কমলগঞ্জ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে মাধবপুর শিব বাজারে। এখানে মণিপুরী আদিবাসীদের বসবাস রয়েছে। দেখব তাদের কিছু কর্মকাণ্ড। আপনারা এখন আছেন মণিপুরী ললিত কলা একাডেমিতে। ললিত কলা একাডেমিতে এসে একটা গান না শুনলে কেমন হয়?
আপনি এইমাত্র যে গানটা গেলেন এর মানে কি? এটা হচ্ছে পুরো একটা প্রেমের গান। এখানে ফাল্গুনের লিরি লিরি বউয়ে মানে হচ্ছে ফাল্গুনের ঝিরঝির বাতাসে নযৌবনের প্রেমের রোয়ে মানে হচ্ছে মানে ফাল্গুন মাসে আসলে নতুন সবকিছুই যখন নতুন, প্রকৃতি নতুন সাজে সাজছে, তখন মনটাও আমার মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে, এরকম একটা মিনিং হচ্ছে। বাংলালিং মণিপুরি ললিতকলা একাডেমির পাশেই পেয়ে যাবেন মণিপুরীদের হাতে তৈরি বিভিন্ন রকম পোশাক ও অন্যান্য জিনিসপত্রের দোকান। আপনার প্রিয়জনের জন্য এখান থেকে পছন্দ মতো একটা কিছু সংগ্রহ করতে পারবেন। আর এখানেই রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির। মণিপুরীদের এই মন্দিরকে জোড়া মন্দির বলা হয়। মন্দির দেখতে এসে পেয়ে গেলাম আমাদের দেশীয় সংস্কৃতির পারিবারিক উৎসব অন্নপ্রাশন, মানে মুখে ভাত। শিশুর মুখে প্রথম যেদিন দুধের পাশাপাশি ভাত খাওয়ানো শুরু করা হয়, সেদিনেই ঘটা করে এই মুখে ভাত অনুষ্ঠান করার রীতি অনেক পুরনো। তবে বর্তমানে পশ্চিমা রীতি মেনে আমাদের দেশে বিভিন্ন ডে উদযাপনে ভিড়ে এমন মুখে ভাত, হাতে খড়ির মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠান আজ আর তেমন চোখে পড়ে না। বন্ধুরা, আপনারা এখন আছেন মণিপুরীদের জোড়া মণ্ডপে। এই জায়গায় সেই জায়গাটা যে এখানে রাস পূর্ণিমার সময় রাস উৎসব হয়, সবচেয়ে বড় ধুমধাম করে যে রাস উৎসবটা হয় সেটাই এখানে হয়। তো মন্দির দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, মুখে ভাত কি জিনিস? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ হোটেল, বি খাবার, সি অনুষ্ঠান। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে মুখে ভাত কি জিনিস। আর আপনারা এখন দেখছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী আদিবাসী ও বাঙালির সামাজিক অনুষ্ঠান মুখে ভাত উপলক্ষে দেওয়া ভোজ। তো আজকের মতো ভোজ দেখে শেষ হয়ে যাবে আমাদের বাংলালিং বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে মৌলভীবাজারের কমলগঞ্জের দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। চলতি পথে দাওয়াত, আসলাম মন্দিরে, দেখলাম অন্নপ্রাশন মানে মুখে ভাত চলছে একটা পিচ্চির, সেই দাওয়াতই খাচ্ছি। বাংলালিং বাংলার পথে।